আহ, প্রিয় শিক্ষার্থী, সবাইকে মোস্ট ওয়েলকাম ব্যাক টু নেক্সাস। আমি তোমাদের সাথে আজকে আছি, নেক্সাসের সাথে আছি। আমি এ পর্যায়ে পরিচয়টি দেওয়ার আগে সকল শিক্ষার্থী বন্ধুকে অনুরোধ করব এবং আহ্বান করব, তোমরা আমার কথাগুলো স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্টসে করে জানিয়ে দাও। কমেন্টস সেগমেন্টে আমাকে একটু জানিয়ে দাও, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী, একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানিয়ে দেন। আশা করছি অনেকেই লাইভে যুক্ত হয়েছে। অলরেডি আমি 12 জনকে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। তোমরা হয়তোবা জেনে অনেক খুশি হবে যে আজকে এই ক্লাসটি এত ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে, এবং আমি তোমাদেরকে কথা দিলাম যে এই ক্লাসের মাধ্যমে তোমরা একটি গুরুত্বপূর্ণ একটি অক্সিজেন ক্লাস পেতে যাচ্ছ। সুতরাং প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বারবার আমি আহ্বান করছি, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে এবং সবাইকে লাইভে দ্রুত সময়ের মধ্যে চলে আসতে বলো এবং এই ক্লাসটিকে উপভোগ করার জন্য আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। আমি এ পর্যায়ে তোমাদেরকে সবাইকে, তোমাদের সকল বন্ধু বান্ধব এবং সকল ফ্রেন্ড সার্কেল এবং তোমাদের যারা তোমাদের সাথে বন্ধু রয়েছে, যারা তোমরা অ্যাডমিশন টেস্টে অবতীর্ণ হতে চাও বা উত্তীর্ণ হতে চাও, এই সকল শিক্ষার্থীকে আমি আহ্বান করছি, তুমি তোমার বন্ধুবান্ধবকে সবাইকে জানিয়ে দাও, লাইভে সবাই জয়েন করো এবং এই পোস্টটি এবং এই ক্লাসটি সব ক্ষেত্রে তোমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, যাতে করে সকল শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়। আমরা মোটামুটি 11 জনকে লাইভে যুক্ত হতে দেখেছি। আমরা একটু অপেক্ষা করি, 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করি কাইন্ডলি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আহ্বান করব, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে এবং বিভিন্ন গ্রুপে এবং তোমরা সবাই এই স্পেশাল ক্লাসটি তোমরা ছড়িয়ে দাও, এবং নেক্সাসের পক্ষ থেকে যে স্পেশাল ক্লাসটি হচ্ছে তোমরা সবাই এটাকে ছড়িয়ে দাও এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকে সবাইকে দ্রুত সময়ের মধ্যে লাইভে যুক্ত করার জন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি। এবং আজকে যে ক্লাসটি হতে যাচ্ছে এটি ইতিহাসের একটি বিখ্যাত ক্লাস তোমরা বলতে পারো। সুতরাং অপেক্ষার প্রহরকে অতিক্রম করেই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের এই স্পেশাল অক্সিজেন ক্লাসটি কিন্তু আমি নিতে চলেছি। বারবার বলছি, তোমাদের ফ্রেন্ড সার্কেল, তোমাদের বন্ধু বান্ধব, তোমরা যারা একই সাথে ভর্তি পরীক্ষার্থী, যারা ভর্তি পরীক্ষা দিবে, সবাইকে আমি বারবার বলছি, তোমরা সবাইকে জানিয়ে দাও এবং ক্লাসটি ছড়িয়ে দাও সবার মাধ্যমে, যাতে করে উপকৃত হয়, এবং তোমাদের ওয়াল থেকে শেয়ার করো। সবাই কাইন্ডলি দ্রুত করো তোমরা। এরপরে আমি তোমাদের সামনে একটু পরিচয়টা দিয়ে নিই। আমি আজকে তোমাদের সাথে রয়েছি ঋষিকেশ রয় জয়, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা। আজকে তোমাদের যে বিখ্যাত ক্লাসটি নিতে যাচ্ছি, এই ক্লাসটি এত গুরুত্বপূর্ণ প্রতিটি শিক্ষার্থীদের জন্য যারা কিনা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ভর্তি যুদ্ধে উত্তীর্ণ হতে চাও। শুধু তোমাদেরকেই বলছি। সুতরাং তোমাদের আজকের যে ইংলিশ ভীতি, এই ইংলিশ ভীতিকে অতিক্রম করে এবং উত্তীর্ণ হওয়ার প্রয়াসে তোমাদের এক দুর্গম পথ পাড়ি দিয়ে কত সহজে ইংলিশ শেখা যায়, সেই বিষয়টি কিন্তু আজকে তোমাদের সামনে আমি খুব সুন্দরভাবে উপস্থাপন করব। সবাই এ পর্যায়ে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার হাতে একটি বই রয়েছে, রিটেন প্লাস এমসিকিউ ইংলিশ, নেক্সাস পাবলিকেশনসের। আমি ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্ট থেকে কমপ্লিট করেছি পড়াশোনা,
এবং সেই সাথে তোমাদের প্রতিটি বই, আমার ইংলিশ বই রয়েছে ভার্সিটি রিটেন ইংলিশ অ্যানালাইসিস, এই বইটি দেখো তোমরা, এবং তার সাথে রিটেন এমসিকিউ ইংলিশ, এই বইটির লেখকও কিন্তু আমি। সুতরাং তোমাদেরকে আহ্বান জানাবো, তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে, তোমাদের বন্ধু রয়েছে, এবং যেই শিক্ষার্থীরা তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উত্তীর্ণ হতে যাচ্ছ বা চাচ্ছ, তোমরা সবাই একযোগে একত্রিত হয়ে লাইভে যুক্ত হও। খুব তাড়াতাড়ি কিন্তু একটি বিখ্যাত ক্লাস হতে যাচ্ছে। সবাইকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, সবাই লাইভে যুক্ত হয়ে যাও। সবাই আমাকে একটু কাইন্ডলি সবাই জানিয়ে দাও যে কে কোন জায়গা থেকে জয়েন করেছো ক্লাসটি, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। কমেন্ট সেগমেন্টসের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাসটি জয়েন করছো। কে কোন জায়গা থেকে ক্লাসটি জয়েন করছো কাইন্ডলি আমাকে জানিয়ে দাও। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বারবার বলছি, তোমাদের বন্ধু বান্ধব এবং সকল ফ্রেন্ড সার্কেলকে এনকারেজ করো সবাই যেন আমার ক্লাসটি উপভোগ করতে পারে, এবং তোমরা তোমাদের গ্রুপ থেকে এবং তোমাদের ফেসবুক আইডি থেকে বিভিন্ন জায়গায় এই ক্লাসটিকে ছড়িয়ে দাও, যাতে করে তোমার বন্ধুরাও যেন উপকৃত হতে পারে। লেটস গেট দ্য স্টার্টেড নিউ লেসন। সবাই কাইন্ডলি এখন আমি তোমাদের সাথে পরিচয় দিচ্ছি। আমি ঋষিকেশ রায় জয়, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি তোমাদের অ্যাডমিশনের জন্য স্পেশাল ইংলিশ, যে অক্সিজেন ক্লাস, কত সহজে ইংলিশটা শেখা যায় এই বিষয় নিয়ে একটি যুগোপযোগী, একটি যুগান্তকারী কিছু ব্যাখ্যা এবং কিছু সঠিক দিক নির্দেশনা দিয়ে কীভাবে সহজেই গ্রামারটি শেখা যায় আমি তোমাদেরকে এখন দেখাবো। তোমাদের সাথে আমি আবারও বলছি, ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি, ঋষিকেশ রায় জয়, এবং রিটেন ইংলিশ অ্যান্ড এমসিকিউ নেক্সাস পাবলিকেশনসে এবং ভার্সিটি রিটেন অ্যানালিসিস, এই দুটি বইয়ের লেখক কিন্তু আমি। সুতরাং থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, তোমাদেরকে বারবার বলছি, তোমাদের ভালো রেজাল্ট করার জন্য এবং স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য তোমাদের সাথে ইংলিশের যত প্রকার সমস্যা তোমরা আমাকে শেয়ার করতে পারবে। ইংলিশ নিয়ে সকল প্রকার সমস্যাগুলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে সহজে শেখার একটি কৌশল শিখিয়ে দেব। সুতরাং আর দেরি নয়, তাহলেই এই গুরুত্বপূর্ণ অক্সিজেন ক্লাসটি আমরা লক্ষ্য করি। সবাই কাইন্ডলি দেখবে। তাহলে সবাই আমরা লক্ষ্য করি ক্যাপসুল নাম্বার 1, অর্থাৎ আমরা যেটাকে রুলস বলি, এটাকে আজকে আমরা ক্যাপসুল বলবো। তোমাদেরকে কত সহজেই ক্যাপসুল খাইয়ে দিয়ে কিভাবে সহজেই সঠিক উত্তর করতে পারবে সেই বিষয়টি আমি তোমাদেরকে এখন জানাবো। কাইন্ডলি সবাই লিখো, বিডি জরিনা লাভস টুম্পা। সবাই লক্ষ্য করো আমি কি লিখেছি হোয়াইট বোর্ডে। সবাই এখানে প্রথমে লিখলাম বিডি জরিনা লাভস টুম্পা। এখন তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাবে যে আসলে বাংলাদেশের জরিনা টুম্পাকে ভালোবাসে, আসলে এর অর্থটা কি, কিংবা আমি কি বোঝাতে চেয়েছি। বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, তোমাদেরকে এত ইজিলি আমি প্রিপোজিশন শেখাবো তোমরা কল্পনাই করতে পারবে না। তাহলে সবাই লক্ষ্য করি, বললাম বিডি জরিনা লাভস টুম্পা, তার মানে বাংলাদেশের জরিনা টুম্পাকে ভালোবাসে। তাহলে এর অর্থ হচ্ছে বি ডি, সবাই কাইন্ডলি আমার সাথে কোরাস করে বলবে, বি ডি জে ও আর আই এন এ, বিডি জরিনা, এবং এল ও ভি ই এস লাভস, এরপরে দেখো তোমরা টি ও এম পি আ, অর্থাৎ টুম্পা। সুতরাং বিডি জরিনা লাভস টুম্পা এর পূর্ণরূপটা কি তোমরা মনে রাখবে। এই ওয়ার্ডগুলো দিয়ে যতগুলি ওয়ার্ড ইম্পর্টেন্ট রয়েছে, এই ওয়ার্ডগুলোর পরে সর্বদাই
সর্বদাই প্রিপোজিশন অফ বসে। এই লেটারগুলো দিয়ে যেসব ওয়ার্ড তৈরি হবে কিছু গুরুত্বপূর্ণ, সেই ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন সর্বদাই অফ বসে। কত ইজি, তোমরা খুব সহজেই শিখতে পারছো। সুতরাং এই লেটারগুলোর ওয়ার্ডগুলো দিয়ে তৈরি করা যে ওয়ার্ডগুলো, এগুলোর পরে সর্বদাই প্রিপোজিশন অফ বসে। যেমন তোমাদেরকে একটু ক্লিয়ার করি, যেমন বিতে সবাই কাইন্ডলি আমাকে বলো ব্রেফট, BREFT। সবাই লক্ষ্য করো আমি কি লিখেছি। প্রথমে বিতে লিখলাম ব্রেফট, ডিতে ডেভোয়েট, ডেসপায়ার, যেতে তোমরা লিখবে জেলাস, ওতে লিখবে অবলিভিয়াস, আরতে তোমরা লিখবে রোব, আইতে তোমরা লিখবে ইন নিড। কাইন্ডলি সবাই। এরপরে এনতে লিখবে নেসেসারি। হ্যাঁ, কাইন্ডলি তোমরা একটু খুব সুন্দর করে আমি যা বলছি একটু বোঝার চেষ্টা করো, তারপর দেখো যে কত সহজেই খুব সুন্দরভাবে তোমরা শিখতে পারো। বিতে লিখলাম ব্রেফট অফ, এরপরে ডেসপায়ার, ডেভোয়েট, জেলাস, অবলিভিয়াস, রিপেন্ট, নেসেসারি। তারপরে তোমরা লিখো, এতে লেখো অ্যাকিউজ, এতে লিখবে, এতে লেখো তোমরা অ্যাকিউজ, এলতে সবাই লিখবে ল্যাক, ওতে লিখবে অবজারভেন্ট, ইতে সবাই লিখবে এনভিয়াস, আবারও লেখো বিতে বুস্ট, প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি আমি যা বলছি শুনতে পারছো এবং কাইন্ডলি সবাই আরও রিপ্লাই দিবে আমাকে। আমি তোমাদেরকে যে বিষয়টি শেখাচ্ছি সেটি হচ্ছে প্রিপোজিশন। তোমরা আমার সাথে সবাই বলো, বিডি জরিনা লাভস টুম্পা। বাংলাদেশের জরিনা টুম্পাকে ভালোবাসে। বাট থিঙ্ক ইউ সেল মাই ডিয়ার। তোমরা বি দেখো, বিতে হচ্ছে ব্রেফট। বিতে কি ব্রেফট, ব্রেফট মানে কি তোমাদেরকে বুঝতে হবে বঞ্চিত করা। কি করা? বঞ্চিত করা। তারপরে বিতে হচ্ছে বুস্ট, বুস্ট মানে গর্ব করা বা দাম্ভিকতা করা। তারপরে আমরা দেখতে পাচ্ছি ডেভোয়েট, ডেভোয়েট মানে কি করা? বাতিল করা। কাইন্ডলি সবাই বলো কি করা? বাতিল করা। তারপরে আমাদের দেখতে পাচ্ছি আমরা ডেসপায়ার, ডেসপায়ার মানে কি? হতাশ। ডেসপায়ার মানে হচ্ছে হতাশ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে যেতে হচ্ছে জেলাস, ওতে হচ্ছে অবলিভিয়াস, অবলিভিয়াস মানে হচ্ছে মন ভোলা। কাইন্ডলি সবাই মানেগুলো লিখে নাও, অনেক গুরুত্বপূর্ণ। এখন আমি তোমাদেরকে বলি, বিতে হচ্ছে ব্রেফট, এরপর হচ্ছে বুস্ট এবং ডিতে হচ্ছে ডেভয়েড, ডেসপায়ার, যেতে হচ্ছে জেলাস, আইতে হচ্ছে অবলিভিয়াস, আরতে হচ্ছে রোপ। তারপরে তোমরা লিখতে পারো রিপেন্ট, তারপরে লিখতে পারো রিপেন্ট। তারপরে আইতে হচ্ছে ইন নিড, ইন নিড মানে প্রয়োজনে। এবং নেসেসারি, নেসেসারি প্রয়োজন বোঝায়। এবং অ্যাকিউজ, অ্যাকিউজ মানে অভিযুক্ত বোঝায়। এবং এরপরে দেখতে পাচ্ছি আমরা ল্যাক, ল্যাক মানে অভাব। এরপরে আমরা দেখতে পাচ্ছি অবজারভেন্ট, অবজারভেন্ট মানে মনোযোগী হওয়া। বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, তোমরা মনে রাখো যে এই যে যতগুলি ওয়ার্ড বললাম, এই ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন অফ হয়ে যায় কত সহজেই। তাহলে আমরা আরেকবার বলি,
বিডি জরিনা লাভস টুম্পা, বাংলাদেশের জরিনা টুম্পাকে ভালোবাসে। তাহলে এখন বলি, বিতে হচ্ছে ব্রেভড, বিতে হচ্ছে বুস্ট, ব্রেভড অফ, বুস্ট অফ, ডেভয়েড অফ, ডেসপায়ার অফ, জেলাস অফ, অবলিভিয়াস অফ এবং এনভিয়াস অফ। সেই ক্ষেত্রে তোমরা রোপ এর পরেও কিন্তু প্রিপোজিশন অফ যুক্ত হয়। এখন লক্ষ্য করো রিপেন্ট। রিপেন্ট মানে কি? রিপেন্ট মানে হচ্ছে অনুশোচনা। কাইন্ডলি সবাই তোমরা লিখে রাখো, রাইট ডাউন করে রাখো এবং জট ডাউন করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হচ্ছে কিন্তু। তাহলে লক্ষ্য করো, রোপ মানে হরণ করা বা ছিনিয়ে নেওয়া। তাহলে রোপ অফ, রিপেন্ট অফ, ইন নিড অফ, নেসেসারি অফ, অ্যাকিউজ অফ, ল্যাক অফ, অবজারভেন্ট অফ। এবং বারবার বলছি, ব্রেভড অফ, বুস্ট অফ, ডেভয়েড অফ, ডেসপায়ার অফ, জেলাস অফ, অবলিভিয়াস অফ এবং এনভিয়াস অফ। তাহলে মনে রাখবে এই ওয়ার্ডগুলোর পরে সর্বদাই প্রিপোজিশন অফ বসে। তাহলে মনে রাখার কৌশলটা কি? বিডি জরিনা লাভস টুম্পা। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা খুব জয়ফুল লার্নিং করতে পারছো। একটু কাইন্ডলি তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিবে। আরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, যে কোনো বিষয়ে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব তোমাদের যথাযথ রিপ্লাইয়ের মাধ্যমে সলিউশন দেওয়ার। সুতরাং যেই এক্সাম্পলটি বা যেই রুলসটি, যে ক্যাপসুলটি তোমাদেরকে আজকে আমি বুঝালাম, সেটি হচ্ছে একটি প্রিপোজিশনের বিখ্যাত নিয়ম। সুতরাং তোমরা মনে রাখবে যে বিডি জরিনা লাভস টুম্পা, অর্থাৎ BDJORINA LOVES এবং টুম্পা, এই ওয়ার্ডগুলো দিয়ে কিছু গুরুত্বপূর্ণ, এই বর্ণগুলো দিয়ে, এই লেটারগুলো দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, যেগুলোর মিনিং তোমাদের জানা দরকার। এবং পাশাপাশি সেই মিনিংয়ের পাশাপাশি তোমাদেরকে অবশ্যই সেগুলোর প্রিপোজিশনটাও জানা দরকার, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় কিন্তু এগুলো অনেকবার এসে থাকে। সুতরাং তোমরা সবাই এই ওয়ার্ডগুলোর পরে প্রিপোজিশন অফ ব্যবহার করবে। তাহলে বিডি জরিনা লাভস টুম্পা, তোমরা ব্রেভড, ব্রেভড মানে বঞ্চিত করা, ব্রেভড এর পরে অফ হয়। এবং বুস্ট, বুস্ট মানে গর্ব করা বা গর্বিত, তোমরা বুস্ট অফ ব্যবহার করবে। এবং ডেভোয়েট মানে কোনো কিছু বাতিল করা বা রদ করা, ইলিমিনেট, ইরাডিকেট মানে কোনো কিছু বাতিল করা, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমরা ডেভোয়েট ইউজ করবে, কিন্তু ডেভোয়েটের পর প্রিপোজিশন অফ বসে। তারপর তোমরা দেখো ডেসপায়ার। ডেসপায়ার, ডেসপায়ার মানে কি হচ্ছে? হতাশ হওয়া। ক্লিয়ার? সুতরাং হতাশ এর ক্ষেত্রেও কিন্তু প্রিপোজিশন অফ বসে। আশা করছি তোমরা এই জিনিসটি খুব সহজেই লার্নিং করতে পেরেছো। তাহলে আমার সাথে আরেকবার বলো যে বিডি জরিনা লাভস টুম্পা, বাংলাদেশের জরিনা টুম্পাকে ভালোবাসে। এই ধরনের ওয়ার্ডগুলো, এগুলোর পরে সর্বদাই প্রিপোজিশন অফ বসে। বাট থিঙ্ক ইয়োরসেলফ মাই ডিয়ার, টার্ন ইয়োর উইকনেস ইনটু ইয়োর ইউনিকনেস। তোমরা যারা অনেক, আমার সকল শিক্ষার্থীকে বারবার বলছি, তোমরা যারা এই লাইভ ক্লাসটি এনজয় করছো কিংবা ওয়াচিং করছো কিংবা লার্নিং করছো, তোমাদেরকে সবাইকে আমি আহ্বান করছি, সবাইকে, তোমাদের বন্ধু বান্ধব সবাইকে তোমরা সবাইকে জানিয়ে দাও এবং লাইভ ক্লাসটিকে উপভোগ করতে বলো। এবং তোমরা তোমাদের ফেসবুক আইডি থেকে এবং বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জায়গায় তোমরা লিঙ্কটি ছড়িয়ে দিয়ে শেয়ার করো, যাতে করে তোমাদের বন্ধু বান্ধব সবাই উপকৃত হয়। থিঙ্ক ইয়োরসেলফ মাই ডিয়ার, তোমাদের সকল অপূর্ণতাকে অপূর্বতায় পরিণত করো, তোমাদের দুর্বলতাগুলোকে সফলতায় পরিণত করো। টার্ন ইয়োর উইকনেস ইনটু ইয়োর ইউনিকনেস। এখন তোমাদেরকে আমি ক্যাপসুল 2 পড়াবো, কিভাবে খুব সহজেই তোমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়তে পারবে। হ্যাঁ, এবং প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধে, বিভিন্ন ভর্তি পরীক্ষায় তোমরা কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে বলে, রাইট? তো কিভাবে তোমরা খুব সহজেই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করতে পারবে, তাহলে চলো আমরা দেখে আসি সেই জ্বালাময়ী রুলসটি কীরকম বা কিভাবে মনে রাখতে পারো তোমরা সবাই। কাইন্ডলি লক্ষ্য করো। তাহলে আমরা এখন ক্যাপসুল 2 পড়তে যাচ্ছি। এই ক্যাপসুল 2টি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ
পার্টস অফ স্পিচ নিয়ে সবাই। যেমন আমার সাথে সবাই কমেন্টে সবাই লিখে দাও প্যাট কথাটি, সবাই কমেন্টসে লিখে দাও, কমেন্টসে সবাই লিখে দাও প্যাট কথাটি, তোমরা সবাই কমেন্টে সবাই লিখো। প্রতিটা স্টুডেন্টকে বলবো যে সবাই বন্ধুকে মেনশন করো, সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করো এবং আহ্বান করব আমার প্রতিটি শিক্ষার্থী বন্ধু তোমরা ক্লাসটিকে এনজয় করো এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকে সবাইকে জানিয়ে দাও ক্লাসে এখনো যুক্ত করো। খুবই গুরুত্বপূর্ণ একটি অক্সিজেন ক্লাস হতে যাচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ, এবং তোমরা সবাই জানিয়ে দাও এবং কমেন্ট করো সবাই প্যাট প্যাট লিখে সবাই কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ। অনেকে কমেন্ট করেছে, সঞ্চিতা রায় কমেন্ট করেছে প্যাট, এবং এনামুল হক কমেন্টস করেছে, এআর রহমান কমেন্টস করেছে, অনুজা তুলি কমেন্টস করেছে, এবং এআর রহমান আমাকে বলছে যে টুম্পা এর ওয়ার্ডগুলো বললেন না। তোমরা সবাই অপেক্ষা করবে এবং প্রতিটি ক্লাসেই বিস্তারিত ক্লাস তোমাদেরকে আমি দিব। এটি হচ্ছে আজকে একটি অক্সিজেন ক্লাস, খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদেরকে নিয়ে কিছু কিছু কথা বলে কিন্তু ক্লাসটা নেওয়া হচ্ছে। পূর্ণাঙ্গ ক্লাসে আমি যখন আসব তোমাদেরকে স্পেসিফিক টপিক্সের উপরে ডিটেলস একটা ক্লাস কিন্তু আমি সবগুলোই নেব আশা করছি। তোমরা তারপরে সবাই কমেন্টস করেছে কৃপালানী রায়, ভালো লাগছে দাদা ক্লাসটা নতুন করে আরেকবার পেলাম, আপনাকে একই ক্লাসে আর ভুলবো না এই ক্যাপসুলটা। কৃপালানী রায়কে ধন্যবাদ। অর্পা সরকার কমেন্টস করেছে প্যাট, তাপস রয় কমেন্টস করেছে, জীবন করেছে। প্রিয় শিক্ষার্থী তোমরা ক্লাসটিকে সরিয়ে দাও এবং তোমাদের সকল বন্ধুবান্ধবকে জানিয়ে দাও এই ক্লাসে যুক্ত হবার জন্য। এখন আমি তোমাদেরকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অথবা জ্বালাময়ী আরেকটি রুলসে তোমাদেরকে এখন নিয়ে যাব। এই ক্যাপসুলটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের উপরে কিন্তু অনেক কোশ্চেন হয়ে আসে। সুতরাং তোমাকে এই টপিকটি কিন্তু খুব ভালোভাবে এনজয়ফুল লার্নিং করে কিন্তু তোমাকে বারবার এটাকে মনে রাখতে হবে। সুতরাং তোমরা সবাই তাহলে লক্ষ্য করো, ক্যাপসুলটি সবাই লক্ষ্য করো। আমি কি লিখেছি? প্যাড, PAD। সুতরাং এই প্যাড এর পরে তোমরা মনে রাখবে একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যায়। এবং আবারও লিখো তোমরা, প্যাডের পরে যদি দুটি ওয়ার্ড থাকে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সবাই কাইন্ডলি আমাকে ফলো করো এবং ক্লাসটি এনজয় করো এবং সবাই লিখো 1 নাম্বার, 2 এবং নাম্বার 3। সবাই লক্ষ্য করো, প্যাড এর পরে যদি 3টি ওয়ার্ড থাকে তাহলে লক্ষ্য করবে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন আমি তোমাদেরকে সবাইকে বলবো যে আমি যে রুলসটি লিখেছি সবাই প্যাড প্লাস নাউন লিখে আমাকে কমেন্টস সেকশনে কমেন্ট করে দাও। সবাই কমেন্ট করো, প্যাড প্লাস নাউন লেখো। প্যাড প্লাস নাউন অর্থাৎ প্যাডের পরে যদি একটি ওয়ার্ড থাকে তোমরা সেটি নাউন লিখবে, এবং প্যাডের পরে যদি 2টি ওয়ার্ড থাকে তাহলে প্রথমেরটা হয়ে যায় অ্যাডজেক্টিভ এবং পরেরটা হয়ে যায় নাউন। এবং প্যাডের পরে যদি 3টি ওয়ার্ড থাকে তাহলে প্রথমেরটা হয়ে যাবে অ্যাডভার্ব, এর পরেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ এবং এর পরেরটা হয়ে যাবে নাউন। বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, এখন প্রশ্ন হলো যে প্যাড কি, তাই না? এখন তোমাদের অনেক চিন্তার বিষয় যে আসলে আমি জানলাম যে প্যাডের পরে একটি ওয়ার্ড থাকলে নাউন হয়, 2টি ওয়ার্ড থাকলে প্রথমেরটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়ে যায়। তারপরে প্যাডের পরে যদি 3টি ওয়ার্ড থাকে প্রথমে অ্যাডভার্ব হয়ে যায় এবং পরেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং এর পরেরটি কী হয়ে যায়? নাউন হয়ে যায়। কিন্তু এখন তোমাদের প্রশ্ন হলো যে আসলে আমার প্যাডের পূর্ণরূপ কী? তাহলে সবাই প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে আহ্বান করছি এই প্যাডের পূর্ণরূপটি তোমরা সবাই নোট ডাউন করো। সবাই দেখো, পি সমান প্রিপোজিশন। সবাই কাইন্ডলি লিখে রাখো,
প্রিপজিশন এবং আরেকটি আছে পজেসিভ। প্রথমেরটি হলো প্রিপজিশন, আরেকটা কি বললাম, পজেসিভ। হ্যাঁ, এরপরে তোমরা লেখো এতে হচ্ছে আর্টিকেল, এতে হচ্ছে কি আর্টিকেল। এবং তোমরা এরপরে লক্ষ্য করো ডিতে হচ্ছে তোমাদের ডিটারমিনার। সবাই কাইন্ডলি ডিটারমিনার। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি যে প্যাড কথাটি বলেছি এই প্যাডের পূর্ণরূপ হচ্ছে, একটি হলো প্রিপজিশন এবং পজেসিভ, এরপরে এতে হচ্ছে তোমাদের আর্টিকেল এবং ডিতে হচ্ছে ডিটারমিনার। বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, তোমাদেরকে মনে রাখতে হবে, তোমরা কি সবাই প্রিপজিশন জানো তো নাকি? প্রিপজিশন কোনগুলো? অন, অ্যাট, আপ, আরও অনেকগুলো রয়েছে প্রিপজিশন, রাইট? এরপরে তোমরা দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বললাম আমি? পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? তোমরা যখন প্রোনাউন ক্লাস করেছো, কিংবা তোমরা আমার এই বইটাতে ইংলিশ রিটেন এমসিকিউ, এই বইটা তোমাদের কাছে যাদের আছে প্রতিটা স্টুডেন্টকে বলছি, তোমাদের এই বইটি যারা এখনও নেওনি তোমরা সবাই কালেক্ট করে ফেলো। অনেক গুরুত্বপূর্ণ একটি বই এবং এই বইয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে এগুলো খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে এবং আশা করছি তোমরা অনেক খুব সহজেই খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তাহলে সবাই লক্ষ্য করো, এই যে হচ্ছে কি পজেসিভ, পজেসিভ কোনগুলো? মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, এগুলো হলো সবগুলো কি? এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তোমরা যারা প্রোনাউন পড়েছো তোমরা অলরেডি এগুলো জানতে পেরেছো। এবং আর্টিকেল, আর্টিকেল কোনগুলো? এ, অ্যান এবং দি, এগুলো হয়ে যাচ্ছে আমার আর্টিকেল, রাইট? এরপরে তোমরা দেখো ডিটারমিনার। ডিটারমিনারের বাংলা কি? ডিটারমিনারের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ একটি পদকে নির্দেশ করে। কোনো নাউন কিংবা প্রোনাউনের সংখ্যা, পরিমাণ, অবস্থান, হ্যাঁ, অর্থাৎ অল্প নাকি বেশি নাকি অনেক কম, এই যে এইগুলো নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতাকে নির্দেশ করে, আর এগুলোই হয়ে যায় ডিটারমিনার। বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, তাহলে ডিটারমিনারগুলোকে আমরা একটু জেনে রাখি। সেই ডিটারমিনারগুলো কোনগুলো? যেমন এই ডিটারমিনারগুলো হচ্ছে, তোমরা লক্ষ্য করো যে মেনি, মেনি মানে অনেক, হ্যাঁ। তারপর তোমরা দেখো মাচ, এনি, সাম, তারপর দেখো অল, হ্যাঁ। তারপর কি এ, অ্যান, আর্টিকেল দি। অর্থাৎ একটি নাউন কিংবা প্রোনাউনকে এগুলোকে কি করে? এগুলো হলো এগুলো সবসময় নাউন কিংবা প্রোনাউনগুলো এগুলো সর্বদাই তোমাদেরকে সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা এবং অনির্দিষ্টকে নির্দেশ করে, হ্যাঁ। সুতরাং এগুলো সবগুলো কি ভাইয়া বলো তো? এগুলো সবগুলোই ডিটারমিনার। সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে প্যাড, PAD, প্রিপজিশন, পজেসিভ, আর্টিকেল এবং ডিটারমিনার। অর্থাৎ এগুলোর পরে সর্বদা একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যায় এবং এগুলোর পরে দুইটি ওয়ার্ড থাকলে প্রথমে একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে এবং পরেরটি নাউন হয়। ঠিক তেমনি এরপর যদি তিনটি ওয়ার্ড থাকে প্যাডের পরে, এর প্রথমেরটি অ্যাডভার্ব হয়ে যায়, পরেরটি অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং এর পরেরটি নাউন হয়ে যায়। তাহলে আশা করছি তোমরা প্যাড এর পূর্ণরূপ জানতে পেরেছো। তাহলে এবার আমরা লক্ষ্য করি যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে, যে কিভাবে আমরা পরীক্ষার হলে আসলে এটিকে উত্তর দিয়ে আসবো, রাইট? সবাই প্লিজ কাইন্ডলি তাহলে তোমরা লক্ষ্য করো যে এখানে প্রথমে দেখো গো দিয়েছি। গো একটা কি ভাইয়া বলো তো? ভার্ব। গো একটা কি? একটা ভার্ব, একটা অ্যাকশনকে উল্লেখ করে, হ্যাঁ। অ্যাকশন, অ্যাক্ট, একটি কাজ, যে কোনো কাজকে উল্লেখ করলে সেটা হয়ে যায় ভার্ব হয়ে যায়। বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, তোমাদের বাক্যের মধ্যে শব্দের অবস্থানের উপর নির্ভর করে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচগুলোকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, ক্লিয়ার? তাহলে দেখো তোমরা যেটাকে গো মানে ভার্ব জানো, কিন্তু এই গো এখন কিভাবে অন্য জায়গায় বসলে অর্থটা অন্য হয়ে যায় এবং পার্টস অফ স্পিচটাও একদম ভিন্ন হয়ে যায়। সবাই লক্ষ্য করো। তাহলে সবাই দেখো, ইট ইজ ইয়োর গো এবং দিস ইজ
দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে সবাই লক্ষ্য করো এখানে গো এর নিচে আন্ডারলাইন করেছি আমি। তাহলে তোমরা সবাই জানো যে গো হলো কি একটি ভার্ব, কিন্তু এই বাক্যটিতে এবং এর পরের বাক্য দুটিতে এগুলো কিন্তু ভার্বের অবস্থানে বসেনি। কারণ কি একটু কাইন্ডলি জানিয়ে দাও কারণগুলো কি। কারণটি হচ্ছে এখানে দেখো তো সবাই, এখানে ইওর আছে, তার মানে ইওরটা কি, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। ইওর, মাই, হিজ, হার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এবং পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন এবং ডিটারমিনার এগুলোর পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি হয়ে যায় নাউন, এবং দুটি ওয়ার্ড থাকলে সেটি হয়ে যায় ভার্ব। দুটি ওয়ার্ড থাকলে প্রথমে একটি অ্যাডজেক্টিভ, পরেরটি নাউন, এবং তিনটি ওয়ার্ড থাকলে প্রথমে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। তাহলে সবাই লক্ষ্য করো, প্রথমে একটি ব্যাখ্যা দিয়ে দিই। যেমন হি ইজ আ ভেরি গুড বয়, হি ইজ আ ভেরি গুড বয়। এখন দেখো বয়টি এখানে রয়েছে নাউন, কারণটা কি আর্টিকেল রয়েছে এখানে। আর্টিকেলের পরে কয়টি ওয়ার্ড রয়েছে এখানে, তিনটি, অর্থাৎ প্রথমে হয়ে যাবে অ্যাডভার্ব, এরপরেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এবং এর সর্বশেষটা হয়ে যাবে নাউন। সুতরাং তোমরা লক্ষ্য করো, প্যাড এর পরে যদি তিনটি ওয়ার্ড থাকে, প্রথমেরটা হয়ে যাবে অ্যাডভার্ব, এরপরেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এবং তারপরেরটা হয়ে যাবে নাউন। তাহলে দুটি যদি থাকে তাহলে কি হয়ে যাবে, প্রথমেরটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এরপরেরটা হয়ে যাবে নাউন। প্যাড এর পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটি হয়ে যাবে নাউন। যেমন দেখো দিস ইট ইজ ইয়োর গো, তাহলে এরপরে একটি ওয়ার্ড রয়েছে এবং এটি হলো পজিটিভ অ্যাডজেক্টিভ। সুতরাং এই পজিটিভের পরে, প্রিপোজিশনের পরে, আর্টিকেলের পরে, ডিটারমিনারের পরে, এগুলোর পরে একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যায়। তাহলে সবাই আমাকে জানিয়ে দাও যে গোকে কি আমরা সবসময় ভার্ব বলতে পারি? কখনোই পারি না। সুতরাং একটি ওয়ার্ডের অবস্থানগত কারণে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। সুতরাং এটি নাউনের অবস্থানে বসেছে এবং পজিটিভের জন্য বসেছে, এই জন্য এটি নাউন হয়েছে। এখন এই বাক্যটির অর্থটা কি আমাকে সবাই জানিয়ে দাও একটু কমেন্টসে। এই বাক্যটির অর্থটা কি সবাই তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে ইট ইজ ইয়োর গো, এই বাক্যটির অর্থটা কি সবাই আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। সবাই জানিয়ে দাও ইটস ইয়োর গো, কাইন্ডলি একটু জানিয়ে দাও যে ইটস ইয়োর গো এই বাক্যটির মানেটা কি। কমেন্টস সেকশনে সবাই একটু জানিয়ে দাও যে ইটস ইয়োর গো এই বাক্যটির মানে কি। সবাই প্রিয় শিক্ষার্থী তোমরা আমাকে একটু জানিয়ে দাও কাইন্ডলি। সবাই জানিয়ে দাও এই বাক্যটির অর্থটা কি, একটু জানিয়ে দাও। ইটস ইয়োর গো, সবাই একটু জানিয়ে দাও বাক্যটির অর্থটা কি। আচ্ছা আমি এখন তোমাদেরকে বলে দিই যে ইটস ইয়োর গো মানে হচ্ছে এবার তোমার পালা। ইটস ইয়োর গো মানে এবার তোমার পালা। তাহলে মনে রাখবে যে ইটস ইয়োর গো মানে হচ্ছে এবার তোমার পালা। হ্যাঁ, এরপরে নেক্সট দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তোমরা মনে রাখবে আর্টিকেল এবং প্রিপোজিশন এর মাঝখানে একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যায়। সুতরাং এই গোটি ভার্ব না হয়ে আমাদের নাউন হয়ে গিয়েছে। অর্থাৎ এই বাক্যটির অর্থটা কি তোমরা কি সবাই জানো? একটু জানিয়ে দাও। অর্থাৎ দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড এই বাক্যটির অর্থ হচ্ছে, তোমরা সবাই একটু জানিয়ে দাও বাক্যটির অর্থ, কমেন্ট সেকশনে জানিয়ে দাও নাকি আমি বলে দেব? আচ্ছা এই বাক্যটির অর্থ হচ্ছে কি একটু জানিয়ে দাও সবাই। এটাই জগতের নিয়ম। ক্লিয়ার? সো থিঙ্ক ইয়োরসেলফ মাই ডিয়ার, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড এর মানে হচ্ছে এটাই জগতের নিয়ম। এখন দেখো গো, গোটা কোথায় বসেছে? আর্টিকেলের পরে বসেছে, অর্থাৎ প্যাড, প্রিপোজিশন, পজিটিভ, আর্টিকেল
এবং ডিটারমিনারের পরে সর্বদাই একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যাবে এবং আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে সর্বদাই নাউন বসে। আশা করছি তোমরা কিন্তু প্যাট এর নিয়মটি বুঝতে পেরেছো। এবং আরও একটি বিখ্যাত এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে আরও জিনিসটি ক্লিয়ার করিয়ে দিই। যেমন বাট মি নো বার্ডস। কাইন্ডলি সবাই বাট মি নো বার্ডস, সবাই আমাকে জানিয়ে দাও যে এই বার্ডসটি কোন পার্টস অফ স্পিচ। সবাই কাইন্ডলি একটু জানিয়ে দাও এই বার্ডসটি কোন পার্টস অফ স্পিচ। সবাই লক্ষ্য করো এখানে নো রয়েছে, নোটা হচ্ছে একটি ডিটারমিনার, নোটা হচ্ছে কি একটি ডিটারমিনার। সুতরাং ডিটারমিনারের পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি নাউন হয়ে যায়। ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে কি হয়ে যাবে, সেটি নাউন হয়ে যাবে। সুতরাং এই বার্ডসটি কিন্তু কনজাংশন নয়, এটি হচ্ছে নাউন, কারণ নো একটি ডিটারমিনার। সুতরাং ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে নাউন হয়ে যায়। অর্থাৎ তোমরা কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দাও যে এই বাক্যটির অর্থটা কি। বাট মি নো বার্ডস এর অর্থ হচ্ছে আমার কাছে, সবাই একটু কাইন্ডলি জানিয়ে দাও, আমার কাছে কিন্তু কিন্তু করোনা। অর্থাৎ আমার কাছে কিন্তু কিন্তু করোনা এর অর্থ হচ্ছে ইংলিশটি হয়ে যাচ্ছে বাট মি নো বার্ডস। সুতরাং তোমরা এই বার্ডটিকে খুব সহজেই কিন্তু কনফিউজড হয়ে যাবে, হয়তোবা পরীক্ষার হলে গিয়ে সবাই উত্তর করে আসবে যে এটা একটি কনজাংশন, রাইট? বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, সবাই লক্ষ্য করো এখানে নো রয়েছে, অর্থাৎ নো একটি ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হয়ে যায়। আশা করছি তোমরা এই প্যাড এর নিয়মটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আরও একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই। সবাই লক্ষ্য করো, ইট ইজ আ হি অর শি। কাইন্ডলি ইট ইজ আ হি অর শি, বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, সবাই লক্ষ্য করো যে এখানে হি এবং শি রয়েছে। অনেকেই কিন্তু তোমরা মনে করবে যে হি এবং শি হয়তোবা একটি প্রোনাউন, রাইট? হ্যাঁ, এটি একটি প্রোনাউন, কিন্তু এগুলো পার্সোনাল প্রোনাউন। কিন্তু তোমরা মনে রাখবে যে একটি বাক্যের অবস্থান অনুযায়ী, একটি ওয়ার্ডের প্লেস অনুযায়ী তোমাদেরকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচটাকে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা সবাই লক্ষ্য করো এখানে আর্টিকেল এ রয়েছে, রাইট? সুতরাং এই যে প্যাড, পিতে হলো পজিটিভ, পিতে হচ্ছে প্রিপোজিশন, এতে হচ্ছে আর্টিকেল এবং ডিটারমিনার। অর্থাৎ এগুলোর পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটি সর্বদাই নাউন হয়ে যায়। তাহলে সবাই লক্ষ্য করো আর্টিকেল এ থাকার কারণে এখানে হি এবং শি এই দুটো নাউন হয়ে গেল। কি হয়ে গেল? নাউন হয়ে গেল। সুতরাং এখানে হি এবং শি এর পূর্বে আর্টিকেল যুক্ত হয়ে এখানে নাউন হয়ে গেল। তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে প্যাড রয়েছে, এই প্যাডের রুলস অনুযায়ী তোমরা যতগুলো এক্সাম্পল প্র্যাকটিস করবে, যত খুশি বেশি প্র্যাকটিস করবে, তোমরা লক্ষ্য করবে বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং লাস্ট ঢাকা ইউনিভার্সিটিতে বি এবং ডি ইউনিটে তোমরা একটা প্রশ্ন পেয়েছো যে গত বছরের ভর্তি পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, অ্যান ইলেক্টেড পিপল, বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, অ্যান ইলেক্টেড পিপল, বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, এখানে আর্টিকেল রয়েছে অ্যান। সুতরাং আর্টিকেল এর পরে একটি ওয়ার্ড থাকার কারণে সেটি নাউন হয়ে গিয়েছে। বা দুটি ওয়ার্ড থাকলে পূর্বেরটা অ্যাডজেক্টিভ হয় এবং পরেরটা নাউন হয়, আর তিনটি থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন হয়ে যায়। সুতরাং প্যাডের রুলসটা তোমাদের আরেকটি বার তোমাদেরকে আমি কোরাস করিয়ে বুঝিয়ে দিই। তাহলে সবাই লক্ষ্য করো, প্যাড পিতে হচ্ছে তোমার পজিটিভ এবং পিতে হচ্ছে প্রিপোজিশন, এতে হচ্ছে আর্টিকেল এবং ডিতে হচ্ছে ডিটারমিনার। আর থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, এগুলোর পরে সর্বদাই একটি ওয়ার্ড থাকলে সেটি কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এবং এর পূর্বে যদি আরেকটি ওয়ার্ড থাকে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়ে যায়, এবং তিনটি থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়ে যায়। তাহলে তোমরা লক্ষ্য করো এগুলোর পরে একটি ওয়ার্ড নাউন হয়ে যাবে,
দুটি ওয়ার্ড থাকলে প্রথমে একটা অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং পরেরটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে, এবং তিনটি থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন হয়ে যাবে। তাহলে সবাই আরেকটি এক্সাম্পল আমরা খেয়াল করি এবং লক্ষ্য করি, দেখি আমরা পারি কিনা। সবাইকে কাইন্ডলি তোমরা লক্ষ্য করো যে আরেকটি এক্সাম্পল আমরা পারি কিনা। যেমন লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। সবাই কাইন্ডলি লক্ষ্য করো, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, বাট থিঙ্ক ইউ সেল মাই ডিয়ার। তোমাদেরকে আন্ডারলাইন করা হয়েছে কিন্তু ওয়াকিং এর কাছে, রাইট? বলা হচ্ছে যে এটি কোন পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তোমাকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। সবাই লক্ষ্য করো, এখানে আর্টিকেল এ রয়েছে এবং এরপরে কয়টি ওয়ার্ড, দুইটি ওয়ার্ড, রাইট? তাহলে দুইটি ওয়ার্ড থাকলে শেষেরটি নাউন হয়ে যায় এবং পূর্বেরটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে তোমরা লক্ষ্য করো এই ওয়াকিংটি হয়ে যাচ্ছে একটি অ্যাডজেক্টিভ। সুতরাং লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, এই বাক্যটি অনেক গুরুত্বপূর্ণ। উইলিয়াম শেক্সপিয়ারের একটি বিখ্যাত পোয়েম থেকে, একটি বিখ্যাত কবিতা থেকে বলা হয়েছে যে লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। এর অর্থ হচ্ছে জীবন একটি চলমান ছায়া, জীবন একটি চলমান ছায়া। আশা করি তোমরা খুব জয়ফুল লার্নিং খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই প্যাডের রুলসটি তোমরা ফুলফিলভাবে আশা করি তোমরা এনজয় করেছো, রাইট? এখন তোমাদেরকে আরেকটি বিখ্যাত এবং মজার একটি বিষয় তোমাদেরকে এখন আমি পড়াতে চলেছি এবং এটি তোমাদের জন্য আজকের জন্য একটি লাস্ট ক্যাপসুল। সবাই ক্যাপসুলটাকে সবাই লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আহ্বান করছি, তোমরা তোমাদের ফেসবুক ওয়াল থেকে ক্লাসটিকে ছড়িয়ে দাও এবং সবাইকে জানিয়ে দাও, হ্যাঁ? এবং তোমাদেরকে বারবার বলছি এবং বিখ্যাত আরেকটি রুলস নিয়ে তোমাদেরকে কথা বলবো এবং সেই সাথে সবাই লক্ষ্য করো, রিটেন ইংলিশ রিটেন অ্যান্ড এমসিকিউ, এই বইটি সবাই কালেক্ট করবে এবং খুবই গুরুত্বপূর্ণ, এত মজারভাবে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা অনেক সহজেই বুঝতে পারবে। সুতরাং তোমরা সবাই এই বইটি কালেকশনে রাখো এবং কালেক্ট করবা, রাইট? এই বইটি কিন্তু আমি রচনা করেছি এবং তোমাদের জন্য, তোমাদের ইংলিশ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তোমরা যেটা বুঝবে না, যে কোনো সমস্যা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এবং যে কোনো টপিক তোমাদের আরও ভালোভাবে বোঝানোর জন্য যা কিছু করা দরকার আমি স্পেসিফিক টপিকগুলোতে কিন্তু তোমাদের সামনে আসবো এবং প্রতিটি ক্লাস আমি নেব। কিন্তু আজকে তোমাদের জন্য একটি অক্সিজেন ক্লাস আমি নিচ্ছি। এই অক্সিজেন ক্লাসটা তোমরা জাস্ট এনজয় করো এবং জয়ফুল লার্নিং করো। এরপরে তোমরা লক্ষ্য করো ভার্সিটি রিটেন অ্যানালিসিস, এই রিটেনের উপর এই বইটি তোমরা সংগ্রহ করবে। এই বইটিতে এত গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়েছে, তোমাদের টেক্সচুয়াল অ্যানালিসিস এবং টেক্সট বুকের সকল বিষয়গুলো এখানে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে এবং তোমাদের কিভাবে রিটেনের ক্ষেত্রে কি কি প্রশ্ন আসতে পারে এবং কি কি আসার মতো এই ধরনের প্রেডিক্টেবল কিছু বিষয় সহ খুব গুরুত্বপূর্ণ সহজ পাঠ এর মাধ্যমে এখানে আলোকপাত করা হয়েছে। বাট থিঙ্ক ইউ সেল মাই ডিয়ার, তাহলে আর নয় ভয়, ইংলিশকে আমরা সবাই করব জয়। তাহলে সবাই এখন লক্ষ্য করি ক্যাপসুল নাম্বার 3। সবাই দেখো, খুব মজা করে কিন্তু পড়াশোনা করতে হবে, হ্যাঁ? তাহলে সবাই লক্ষ্য করো, আমরা এখন আজরাইল পড়বো। আমরা এখন কি পড়বো? আজরাইল পড়বো। আমরা অনেকে আজরাইলকে ভয় পাই, রাইট? অনেকে আমরা আজরাইলকে ভয় পাই, হায় হায় আজরাইল যে আমাদের কি করবে। আচ্ছা, তাহলে দেখো আজরাইল অর্থাৎ তোমরা ইংলিশকে কিন্তু অনেকে আজরাইল মনে করো, কিন্তু তোমরা কি কখনো ভেবে দেখেছো, হ্যাঁ, যে নেক্সাস তোমাদের জন্য এই আজরাইলকে ইংলিশে জয়ফুল লার্নিং করার জন্য তোমাদেরকে স্পেশালি ইফোর্ট দিচ্ছি আমি, রাইট? বাট থিঙ্ক ইউ সেল মাই ডিয়ার, প্লিজ টার্ন ইউর উইকনেস ইন্টু ইউর ইউনিকনেস। তোমরা সবসময় কখনো ডিপ্রেশন হওয়া যাবে না, হ্যাঁ?
আমরা তোমাদের সাথে সব সময় আছি এবং নেক্সাস পরিবার আমরা তোমাদের সাথে আছি এবং নেক্সাস ইংলিশ বইটি কিন্তু সবাই ইংলিশ রিটেন এমসিকিউ বইটি সবাই কালেক্ট করবে এবং এখানে রিটেন এবং এমসিকিউ এর জন্য এত সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। আমি মনে করি এই বইটি তোমাদের জন্য একটি ভালো প্রস্তুতির জন্য অনেক দূর এগিয়ে রাখবে অনেক শিক্ষার্থীর চেয়ে। এখন তোমরা দেখো হোয়াইট বোর্ডে সবাই লক্ষ্য করো আজরাইল, রাইট? আমি কি লিখেছি সবাই দেখো তো, আজরাইল অর্থাৎ AJRYLE, আজরাইল। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আহ্বান করব, যারা যারা আমার ক্লাসটি তোমরা এনজয় করছো, তোমরা সবাই কমেন্ট সেকশনে একটু আজরাইল লেখাটা দিয়ে দাও। সবাই আজরাইল লিখো, সবাই আজরাইল লিখবে কাইন্ডলি কমেন্ট সেকশনে। সবাইকে আমি রিকোয়েস্ট করব এবং আহ্বান জানাচ্ছি, সবাই আজরাইল লিখে আমাকে জানাই দাও যে কারা কারা আমার ক্লাসটিকে ইন্টারেক্টিভ ক্লাস করছো এবং তোমাদেরকে ভালো লাগছে কিনা আমি কিভাবে বুঝবো। সবাই কমেন্ট সেকশনে লিখে দাও আজরাইল। ক্লিয়ার? আমরা আজরাইলের সাথে এখন লড়াই করব এবং আজরাইলের সাথে আমরা খুব জয়ফুল লার্নিং করবো। ইংলিশ এত সহজে শেখা যায়। সবাই আজরাইল লিখো কমেন্ট সেকশনে। এনামুল হক কমেন্টস করেছে, আজরাইল লিখেছে। হালিমা সাদিয়া আজরাইল লিখেছো, অনেক ধন্যবাদ। প্লাবন পাপ্পু কমেন্টস করেছো আজরাইল, অনেক ধন্যবাদ। মোস্ট জেমি আজরাইল কমেন্টস করেছো, জীবন আজরাইল করেছো, এমডি সুলাইমান JBS আজরাইল কমেন্টস করেছো, অনেক অনেক ধন্যবাদ। মরিয়ম বিনতে জান্নাত আমার স্টুডেন্ট, ধন্যবাদ আজরাইল। এরপরে AR রহমান আজরাইল কমেন্টস করেছো, মইনুল ইসলাম অনেক অনেক ধন্যবাদ। কৃপালিনী রয় মেনি মেনি থ্যাঙ্কস। মিহির রায় চৌধুরী শ্রাবণ থ্যাঙ্কস এ লট। সাথী সূত্রধর মিনস এ লট। সঞ্চিতা রয় মিনস এ লট। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ক্লাসটিকে আরও ইন্টারেক্টিভ করার জন্য। তোমাদের কমেন্টসগুলো আমাকে অনুপ্রাণিত করছে, অনেক ধন্যবাদ তোমাদের। অনুজা তুলি আজরাইল কমেন্টস করেছো, অনেক অনেক ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস। এখন আজরাইল সম্পর্কে আমরা জানবো, রাইট? ইংলিশে কিন্তু আমরা সবাই আজরাইল মনে করি যে কত কঠিন, বাট থিঙ্ক ইয়োরসেলফ মাই ডিয়ার, তোমরা এত সহজেই এই টপিকগুলো বুঝতে পারবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটিকে ফলো করো, লার্নিং করো, এনজয় করো। ওকে সবাই, এখন লক্ষ্য করো যে আজরাইল, হ্যাঁ, এই আজরাইল আবার কি, তাই না? আজরাইলটা কি? আমাকে আজরাইলকে জানতে হলে এখন আমাকে মনোযোগ সহকারে সবাই ফলো করো। আমি কি লিখছি সবাই লেখো। এতে হচ্ছে অলরেডি, যেতে হচ্ছে জাস্ট নাও, recently, yet, lately, ever. কাইন্ডলি এখন তোমরা লক্ষ্য করো, আমি এই যে আজরাইল কথাটি লিখেছি, এই আজরাইলের অর্থগুলো কি এ দিয়ে তোমরা লক্ষ্য করছো। অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি এবং ইতে হচ্ছে ইভা, রাইট? বাট থিঙ্ক ইয়োরসেলফ মাই ডিয়ার, এই যে আমার আজরাইলগুলো হয়ে যাচ্ছে, এগুলো সবগুলোই অ্যাডভার্ব অফ টাইম। এগুলো কি সবাই বলো তো? এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, কারণ এগুলো সময়কে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? এগুলো অ্যাডভার্ব অফ টাইম। সবাই কাইন্ডলি সবাই একটু লক্ষ্য করো। সুতরাং এই যে আমি যেগুলো বললাম, এগুলো সবগুলোই অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এগুলো
অ্যাডভার্বের সময়কে নির্দেশ করে। সবাই লক্ষ্য করো, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি এবং ইভার, এগুলো মনে রাখার বুদ্ধি হচ্ছে, এগুলো হলো আজরাইল। এগুলো হলো কি ভাইয়া বলো তো? এগুলো এগুলো হচ্ছে আজরাইল, রাইট? বাট থিঙ্ক ইয়োরসেলফ মাই ডিয়ার, এই আজরাইলগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। এগুলো কি? অ্যাডভার্ব অফ টাইম। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই আজরাইলগুলো যদি কোনো বাক্যে ইন্ডিকেটরস হিসেবে থাকে, কিংবা কোনো বাক্যে যদি এগুলো থাকে, এগুলোর পরে সর্বদাই কোন টেন্স হয় একটু আমাকে জানিয়ে দাও। সবাই কাইন্ডলি আমাকে একটু জানিয়ে দাও যে এগুলো যদি কোনো বাক্যে থাকে কোন টেন্স হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। সবাই কাইন্ডলি বলো, সবাই বলো আমার সাথে, বলো আজরাইল, অর্থাৎ অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি এবং রিসেন্টলি, ইয়েট এবং ইভার, এগুলো যদি কোনো বাক্যে থাকে, তার মানে তোমাকে সেই বাক্যটির রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ তোমাকে ভার্বের সঠিক ক্যাটাগরি করতে গেলে, রিরাইট অফ সেন্টেন্স, বাক্যকে সঠিক করে লিখতে গেলে এবং ভার্বকে সঠিকভাবে বসাতে গেলে তোমাদেরকে কিন্তু এই ইন্ডিকেটরসগুলো জানতে হবে, এবং তোমাদের এই ইন্ডিকেটরসগুলো কোন টেন্সকে নির্দেশ করে এগুলোকে জানতে হবে। এবং এই অ্যাডভার্ব অফ টাইম একটি সেন্টেন্সে কিভাবে বসে, এই বসার একটি নিয়ম রয়েছে। এই নিয়মটিও কিন্তু তোমরা এই আজরাইল যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে খুব সহজেই কিন্তু এই প্রশ্নের উত্তরটি তোমরা করতে পারবে। তাহলে সবাই লক্ষ্য করো যে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, ইভার, রিসেন্টলি এবং ইয়েট, এগুলো যদি কোনো বাক্যে থাকে সবসময় এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা দেখো তো, তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা তোমরা জানো কিনা, সেটা কোনটা একটু কাইন্ডলি বলো তো ভাইয়া। প্রথমে হয়ে যাবে কি? সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে অবজেক্ট প্লাস এক্সটেনশন, রাইট? তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কি? হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। বাট থিঙ্ক ইয়োরসেলফ মাই ডিয়ার, একটা এক্সাম্পল করি, সবাই লক্ষ্য করো, একটা এক্সাম্পল যদি আমি করি তাহলে তোমরা খুব সহজেই কিন্তু এই আজরাইলের বিষয়টি তোমরা আয়ত্ত করতে পারবে, রাইট? সবাই লক্ষ্য করো, হি হ্যাজ অলরেডি done the work. সবাই লক্ষ্য করো, he has already done the work. But think yourself my dear, তোমরা লক্ষ্য করো এই যে অলরেডি, রাইট? অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেট, লেটলি, ইভা, এগুলো হয়ে যাচ্ছে সবগুলো কি? আজরাইল। হ্যাঁ, এই আজরাইলগুলো সবসময় মনে রাখবা তোমরা, এই আজরাইলগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম, এগুলো সময়কে নির্দেশ করে, এবং এগুলো যদি কোনো বাক্যে থাকে রাইট ফর্মস অফ ভার্ব এর নিয়ম অনুযায়ী তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবে, ক্লিয়ার? এবং এগুলো বাক্যে অ্যাডভার্ব অফ টাইমগুলো বাক্যে কীভাবে ব্যবহার হয় তোমাদেরকে একটু কাইন্ডলি জানিয়ে দেই। সবাই লক্ষ্য করো, এখানে হ্যাজ এবং ডান রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে অক্সিলারি ভার্ব এবং এটি হচ্ছে মেইন ভার্ব, রাইট? তোমরা মনে রাখবে এই আজরাইলগুলো সর্বদাই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে। সুতরাং এই আজরাইলগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে সর্বদাই কি হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। এবং এই আজরাইলগুলো সবগুলোই অ্যাডভার্ব অফ টাইম, এবং বাক্যে এই অ্যাডভার্ব অফ টাইমগুলো বসার দুটি নিয়ম রয়েছে। কিভাবে রয়েছে সবাই একটু কাইন্ডলি লক্ষ্য করো। যেমন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব আজরাইল, রাইট? 2 নাম্বার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব আজরাইল প্লাস
মেইন ভার্ব। সুতরাং আমি তোমাদেরকে যে জিনিসটি বোঝাতে চেয়েছি, এই আজরাইলগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ টাইম। এগুলো বাক্যে দুটিভাবে বসতে পারে, সেটি হচ্ছে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে বসে, অথবা অক্সিলারি ভার্ব যদি সেখানে থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে। আমার মনে হয় তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং জয়ফুল লার্নিং করেছো। আমরা আজকে টোটালি যে ক্লাসটি করলাম, আজকে আমরা প্যাডের রুলস পড়লাম। খুব সহজেই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা জানতে পেরেছি। এবং বিডি জরিনা লাভস টুম্পা, বাংলাদেশের জরিনা টুম্পাকে ভালোবাসে। আমরা এই টপিকটি আজকে প্রিপোজিশন অফের ব্যবহার বুঝতে পেরেছি এবং সেই সাথে আজরাইলের ব্যবহারটাও কিন্তু আমরা এখন শিখতে পারলাম। সুতরাং তোমরা মনে রাখবে যে ইংলিশ অনেক মজার এবং তোমাদের ভীতি দূর করতে হবে। বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, ইট ইজ ভেরি মাচ ইজিক্যাল অ্যান্ড নট সো ক্রিটিক্যাল। সুতরাং এটা অনেক সহজ, এটা কিন্তু একটু এতটা বেশি ক্রিটিক্যাল নয়। এই জন্য তোমরা জয়ফুল লার্নিং করবে, বেশি বেশি পড়তে হবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের হিউজ প্র্যাকটিসের মাধ্যমে লাইন বাই লাইন, ওয়ার্ডস বাই ওয়ার্ডস উইথ এক্সপ্লেনেশন, নট অনলি এক্সপ্লেনেশন বাট অলসো দ্য ট্রু এক্সপ্লেনেশন, রাইট? সুতরাং সঠিক সত্য বর্ণনার মাধ্যমে তোমাদের প্রতিটি প্রশ্নের এবং অর্থের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদের সকল প্রকার টপিক নিয়ে কিন্তু আমি ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ, ক্লাস বাই ক্লাস, টপিকস বাই টপিকস কিন্তু তোমাদের এক্সপ্লেনেশন আমি তোমাদেরকে অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সবাইকে বুঝিয়ে দিব। তাহলে সবাইকে আমি আবারও, আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকক্ষণ ধরে তোমরা ধৈর্যের পরিচয় দিয়েছ, অনেক সুন্দরভাবে তোমরা আমার ক্লাসটি এনজয় করেছো এবং সবাইকে আমি বারবার বলছি, ইংলিশ রিটেন এমসিকিউ শুধুমাত্র এটি এমন একটি বই যেটি বাংলাদেশে এটি প্রথম খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা এবং সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একক একটি ইংলিশ বই। সুতরাং এটি কিন্তু কোনো জব বা অন্য কোনো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার জন্য নয়, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যই একটি স্পেশাল বই কিন্তু তোমাদের জন্য অফার করা হয়েছে। নেক্সাস গ্রুপ আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের ইংলিশের প্রতি থেকে শুরু করে এ টু জেড তোমাদের সকল প্রকার প্রবলেমসগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবং এই বইটি একটি অপ্রতিদ্বন্দ্বী বই, এখন পর্যন্ত অনেকেই সাড়া দিয়েছে। আমি বারবার বলছি তোমরা সবাই এই বইটিকে কালেক্ট করবে এবং সবাই হাতের কাছে রাখবে এবং এই বইটি থেকে তোমাদের যে কোনো বিষয় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে এবং এরপরে ক্লাস বাই ক্লাস প্রতিটি কমেন্ট সেকশনের উপর ডিপেন্ড করে তোমাদের বাকি সমস্যার উপর ক্লাসগুলো আমি নিব আশা করছি। তো সবাই বইটি কালেকশনে রাখবে এবং আমি তোমাদের সাথে আছি ঋষিকেশ রায় জয়, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ ঢাকা। এবং দীর্ঘ সময় থেকে আমি বিভিন্ন বইয়ের লেখক এবং নেক্সাস ইংলিশ রিটেন প্লাস এমসিকিউ এবং তার সাথে ভার্সিটি রিটেন অ্যানালিসিস এর একটি ক্যারিশমেটিক বই, হ্যাঁ, একটি ম্যাগনেটিক বই। এই বইয়ের মাধ্যমে তোমার রিটেন পার্ট এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে তোমরা কল্পনাই করতে পারবে না। সুতরাং তোমাদেরকে সবাইকে আহ্বান জানাবো, এই বই দুটি তোমরা সবাই তোমাদের হাতের নাগালে কালেক্ট করে ফেলো এবং তোমাদের এই বইয়ের মাধ্যমে যেখানে যেই সমস্যা থাকুক না কেন পার্ট বাই পার্ট, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন কিন্তু আমি তোমাদের সামনেই দেব। সুতরাং প্রিয় শিক্ষার্থী, আজ এখানেই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং দৃঢ় প্রত্যয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেক্সাস এর ইংলিশ রিটেন প্লাস এমসিকিউ এবং ভার্সিটি রিটেন অ্যানালিসিস বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো। তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং তোমাদেরকে জন্য একটা ভালো মেন্টরের দরকার। ভালো মেন্টর হিসেবে, ভালো গাইডলাইন হিসেবে একটি ভালো বইয়ের বিকল্প হতে পারে না। বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, আমি তোমাদের সকল প্রকার সমস্যার সমাধান করব। সুতরাং তোমাদের সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি এবং দেখা হবে আবারও পরবর্তী ক্লাসগুলোতে। স্পেসিফিক ডিটেইলড আলোচনা করব আমি তোমাদের ইংলিশের সকল প্রকার বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।